আমাদের দেশে যে ব্যাংকের ছাতার মতো ফার্মেসিগুলো, এই ফার্মেসিগুলোতে প্রেগনেন্সির যে ওষুধপত্রের জন্য গেলেও অনেক ভুলভাল ওষুধ দিয়ে থাকে। ভুলভাল ওষুধ দেওয়ার কারণে দেখা গেছে মায়ের জরায়ুতে যে শিশু, এই শিশু হয়তো বিকলাঙ্গ হয়ে গেল, অটিস্টিক হয়ে গেল, প্রতিবন্ধী হয়ে গেল, অথবা এমন ওষুধ দিচ্ছে ওই ওষুধের প্রতিক্রিয়া শিশু মারাও গেল, এরকম হয়। তো এই জন্য সচেতনতার স্বার্থে অবশ্যই আমাদের জানতে হবে। তো প্রথম কথা আমি শুরু করি অপরিকল্পিত গর্ভধারণ। প্রথম কথা যেটা হচ্ছে আনপ্লান্ড প্রেগনেন্সি। তো আনপ্লান্ড প্রেগনেন্সি সম্পর্কে আনপ্লান্ড প্রেগনেন্সি সম্পর্কে বিজ্ঞান এবং কোরআনের আলোচনা যেটা বলি এটা একটু দেখেন। অপরিকল্পিত শুধু গর্ভধারণ না, অপরিকল্পিত কোনো কিছুই ঠিক না। কারণ যে কোনো প্ল্যান হচ্ছে কাজের অর্ধেক। যে কোনো বিষয়ে যে কোনো কাজে যদি আমি প্ল্যান করতে পারি, পরিকল্পনা করতে পারি, এটা কাজের অর্ধেক। তো গর্ভধারণের মতো অতি গুরুত্বপূর্ণ কাজে যদি আমি প্ল্যান না করি, সামনে চলে গেছে 14 ফেব্রুয়ারির মতো বা বিভিন্ন দিবসে পার্কে, রেস্টুরেন্টে, হোটেলে এরকম বিভিন্ন জায়গাতে শুধু প্রোডাকশন দিয়ে যদি বের হয়ে যায়, তো প্রোডাকশন দিয়ে এন্টারটেইনমেন্ট করা, বিনোদন করা তো সহজ, কিন্তু যদি কনসিভ হয়ে যায় তো দেখা গেছে দুঃখজনকভাবে সত্য যে বিভিন্ন ভার্সিটির পাশে যে অবৈধ কাজকর্ম করার পরে তো প্রেগনেন্ট হয়ে গেছে, এমনকি বেবি আউট করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। কত বড় খারাপ কাজ এটা। এটা হচ্ছে মানুষ হত্যার গুনাহ, মানুষ হত্যার গুনাহ। সে অপকর্ম করি ভুলে অসাবধানতা সত্ত্বে কনসিভ হয়ে গেছে। কনসিভ হওয়ার পর এখন এর পরিচয় দিবে কি? কারণ যারা কাজটা করছে তারা তো অবৈধ। তা এখন এই জন্য কি করছে? নষ্ট করে ফেলছে, অ্যাবর্শন করে ফেলছে। এরকম কাজ করা যাবে। তা আমাদের দেশে দুই পদ্ধতিতে অ্যাবর্শন হয়। এক পদ্ধতি হচ্ছে সরাসরি ডিএনসির মাধ্যমে বাচ্চা নষ্ট করে ফেলে অনেকে। আবার কেউ কেউ, যেমন গত বছর আমার কাছে একটা মহিলা এসেছিল চাকরি দেওয়ার জন্য, তাহলে আমি একটা রেন্টালে চাকরি দিলাম। চাকরি দিয়ে 1 সপ্তাহ পরে সে ওই যে অথরিটি সে তারা ব্যাক করে দিয়েছে। ব্যাক করে দেওয়ার পরে কিছুদিন পরে তার পিরিয়ড আসতো। এখন সে আমার কাছে পরামর্শ চায় এখন এই বেবিটাকে নষ্ট করে দিল, আমার ওষুধ দেন। আমি তো চিন্তায় পড়ে গেছি, তারা দিলেন কর্মক্ষেত্রে কর্মসংস্থানের জন্য এবারে চাকরির সাথে সাথে প্রেগনেন্ট পদ দিয়ে দিল। তো আমি তাকে কোনো মেডিকেশন দিই না, এখন অপরিকল্পিত গর্ভধারণের ক্ষেত্রে আমাদের দেশে যেটা করা হয়, এমএম কিট, একটা কিট আছে এমএম কিট, এই কিটটা দিয়ে বেবি নষ্ট করা হয়। তো এটা তবে এটা সবচেয়ে 9 মিনিট 9 সপ্তাহ। যদি শেষ মাসিকের দিন থেকে 9 সপ্তাহ 63 দিন হয়, তখন এই এমএম কিট দিয়ে সরকারি ব্যবস্থাপনায় সরকারি নির্দেশে ওই ভ্রূণটাকে হত্যা করা হয়। এখন এই যে এটা হত্যা হয়ে যাবে, এটা একটা বিষয়, কিন্তু এটা ইসলামে লাভ করে, এটা হারাম। এটা কি পুরোপুরি হারাম। এই ভ্রূণ হত্যা করা যাবে না। বলা তাকতুলু আনফুসাকুম, যেখানে বলছে তোমরা নিজেদেরকে হত্যা করিও না, সেখানে ভ্রূণ হত্যা তো মারাত্মক অপরাধ। তো এমএম কিট দিয়ে যারা করে ফার্মেসি, এটা রিস্ক আছে, কিন্তু এটা আপনারা করবেন না। এটা করতে গেলে অনেক রিস্ক। 1 নাম্বার, এটা করতে গেলে তাকে হসপিটালে ভর্তি হতে হবে, কারণ এখানে 5টা কিট থাকে। 5টা কিটের মধ্যে একটা প্রথম দিন খাওয়াই দিলেন, একটা প্রথম দিন খাওয়াই দেওয়ার পরে বাকি 6টা আধা ঘন্টা 2 গালে রাখতে হবে। এরপরে রাখার পর সে গিলে ফেলবে। এটা খাওয়ার পরে সাইড এফেক্ট হিসেবে যেটা আসবে, কারণ এটা খাওয়ানোর কারণ হচ্ছে তার যে 9 সপ্তাহ পর্যন্ত পিরিয়ড বন্ধ ছিল, কারণ কনসিভিলি পিরিয়ড বন্ধ হয় না। তো এই ওষুধটা দিলে পিরিয়ড কি হবে? রেগুলার হবে, অ্যাক্টিভ হবে। এখন এই কিটটা খাওয়ানোর পরে তার পিরিয়ড আবার স্টার্ট হবে, তার ব্লিডিং শুরু হয়ে যাবে। এখন যদি ওই ফার্মাসিস্ট বা ওই কম্পাউন্ডার না জানে শুধু কিট খাওয়াই কাকে যে ঘুমায়, তখন এই মানুষটা মারা যেতে পারে। কীভাবে?
এটা হওয়ার পরে সমানে ব্লিডিং শুরু হবে, এত বেশি ব্লিডিং হবে, ব্লিডিং হতে হচ্ছে ব্লাড শূন্য হয়ে মারা যেতে পারে। এটা একটা। দুই, কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে এই কিটটা খাওয়ানোর পরে জরায়ু সিডিং পর্যন্ত পড়ে গেছে, কত ভয়ঙ্কর অবস্থা। তো এই জন্য এটা সাধারণ কোনো ফার্মেসিতে এই কিটটা বিক্রি করার দরকার নেই, বিক্রি করার দরকার নেই, কাকুর দাওয়াত দেওয়ারও দরকার নেই। আমার কাছে মাঝে মাঝে লোকেরা আসে, ওই জন্য একটা মুখে বলছে, তো ভাই আমি তো বাচ্চা নিতে চাই নাই, কিন্তু ঘটনাটা পড়ে গেছে, এখন ওষুধ দেন। হ্যাঁ বলছি এই কিটটা নিতে পারেন, তবে আমি দিতে পারি না, কারণ এখন এটা কাজের সাইড এফেক্ট বেশি, তখন পুলিশ আমাদের অ্যারেস্ট করতে পারে। তো এই জন্য আমি তাকে এটা দিই না। এটা নিতে চাইলে রিস্কের ম্যানেজমেন্ট করে যেতে হবে, অর্থাৎ তাকে হাসপাতালে হসপিটালাইজ করতে হবে, তারপরে তার রক্তের গ্রুপ তৈরি নিয়ে রক্তের গ্রুপ রেডি রাখতে হবে, তারপরে সে যদি শকে চলে যায়, অনেক সময় শকেও চলে যায়, ব্লাড প্রেশার একদম কমিয়ে সে শকে যাবে। তো শকে গেলে যদি এই হসপিটাল না থাকে পার্শ্ববর্তী, সে তো মারাই যাবে। তো এইরকম রিস্ক নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে অপরিকল্পিত গর্ভধারণ। অপরিকল্পিত গর্ভধারণে আমাদের দেশে 9 সপ্তাহের মধ্যে যদি কোনো নারী আসে, তখন এনএমপি এর মাধ্যমে তখন তার গর্ভপাত করে ফেলে, নষ্ট করে ফেলে। কিন্তু 9 সপ্তাহ পার হয়ে গেলে যদি কেউ অ্যাবর্শন করতে চায়, তখন আর দেশের কোনো আইনে নেই, বাংলাদেশের আইন, বিদেশের আইনে এটা করা যাবে না। তখন ওই জার্নি এবং প্রেগন্যান্সি কন্টিনিউ করতে হবে। তখন যদি কেউ করেও, তখন হাই রিস্ক প্রেগন্যান্সি বা রিস্ক আছে, ওই রিস্কে জীবন মৃত্যুর সম্মুখীন চলে যাবে। এ হচ্ছে অপরিকল্পিত গর্ভধারণ। তো অপরিকল্পিত গর্ভধারণ কারা করে? এক, যারা অবৈধ প্রেমিক প্রেমিকা বিভিন্ন হোটেলে থাকে, যেখানে কোনো শরীয়তের নীতিমালা নেয়, ওখানে এরা অপরিকল্পিত গর্ভধারণ করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সঙ্গে ক্রিয়েট করি, তারা প্রেগন্যান্সি মনের ভুলে হয়। এটা আসলে তো যতই বেরিয়ার মেথড থাকুক, আমাদের দেশে বেরিয়ার মেথড অনেক আছে, ইনজেকশন আছে, পিল আছে, কন্ডম আছে, কপার কেস, অনেক কিছু আছে। এখন আল্লাহ রাসূল বলছে, রাসূলের যুগে আদম করতো, সাহাবীরা আদম করতো। আদম মানে ইন্টারকোর্স করে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে ওই সিমেন্টগুলো আউট করে দিত। যদিও বর্তমানে ইসলামে এটা পুরোপুরি এলাউ না, সত্য সাপেক্ষ হইতে পারে, এটা ন্যাচারালের বিপরীত, এটা উচিত না, এটা অশোভনীয় একটা কাজ। তো বর্তমান যুগে তো আদরের দরকার নেই, বর্তমান যুগে বেরিয়ার মেথড আছে, কন্ডম, প্রপার্টি, তারপরে বিভিন্ন কিছু আছে। এখন আল্লাহ রাসূল বলছেন, তুমি যাই কিছু করো না কেন, বেবি যেটা পৃথিবীতে আসার সেটা আসবেই, সমস্ত দরজা বিচ্ছিন্ন করে দিল, সেটা আসবে। আর যেটা আসার না, সেটারে একদম সৌদি আরব নিয়ে গেলেও, যতই ডাক্তার দেও, যতই মানে চিকিৎসা করাও লাভ হবে, আসবে না। এটা হলো ফাইনাল কথা। তো বিজ্ঞানের কথা হচ্ছে, যদি আনপ্লান্ড প্রেগন্যান্সি কেউ নিতে চায়, আনপ্লান্ড প্রেগন্যান্সি নেওয়া যাবে না। যদি কেউ নিয়ে ফেলে রিক্সে চলে যায়, তখন এই সরকারি ব্যবস্থাপনায় এই কিটের মাধ্যমে 9 সপ্তাহের মধ্যে এটা করতে পারে। এরপরে আমরা এখন ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনটা এভাবে করবো, মনে করেন আপনার কাছে একটা পেশেন্ট আসছে, পেশেন্টের নাম মনে করেন ফিমেল, পেশেন্টের নাম এইজ মনে করেন 26। এখন আলট্রাসোনোগ্রাফি দরকার। আলট্রাসোনোগ্রাফি ছাড়াও আপনি বলে দিতে পারেন যে শিশুটা মায়ের পেটে আছে, শিশুটা পৃথিবীতে আসতে পারে কতদিন পরে। তো তার থেকে হিস্ট্রি দিবেন এলএমপি, লাস্ট মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড। এখন এই শিশুর এলএমপি যদি 1 মে হয় 1/5/24, তাহলে ইডিডি কত হবে? ইডিডি হচ্ছে এক্সপেক্টেড ডেলিভারি ডেট, অর্থাৎ প্রত্যাশিত ডেলিভারির তারিখ। তা আমাদের ক্যালকুলেশনে 277 দিন, প্লাস মাইনাস 277 দিন। 277 দিন পরেই বেবি ডেলিভারি হবে ইনশাআল্লাহ। হয়তো 2, 4, 5 দিন, 7 দিন আগে করে হবে, ব্যবধান বেশি হবে না। এখন তাহলে হিসাব করে 277 দিন কিভাবে হয়? মে মাসের 1 তারিখে, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর,
অক্টোবর, নভেম্বর, নভেম্বর পর্যন্ত 7 মাস, ডিসেম্বর পর্যন্ত 8 মাস, ডিসেম্বর আর জানুয়ারি পর্যন্ত 9 মাস। 9 মাসে কত দিন? 30 গুণ 9, 327, 270 দিন। তার মানে ফেব্রুয়ারি 7 তারিখে 7/2/2025, অর্থাৎ যদি কেউ আগামী মে মাসের 1 তারিখে যদি তার লাস্ট পিরিয়ড হয়, যদি তার পিরিয়ড বন্ধ থাকে, তাহলে ডেলিভারি হবে 7/2/2025 সালে। এই হিসাবটা আমরা কেমনে করছি? দুইটা সূত্র। এক, শেষ মাসিকের শেষ দিন, শেষ মাসিকের প্রথম দিন, অর্থাৎ শেষ মাসিক কবে হয়েছে? মে মাসের 1 তারিখে। যোগ করছি আমরা 277 দিন। 277তম দিনে বেবি ডেলিভারি হওয়ার কথা। তো এক্ষেত্রে 1 সপ্তাহ আগে হইতে পারে, পরেও হইতে পারে। এটা তাহলে আলট্রাসোনোগ্রাফি মেশিন লাগে না, মেশিন ছাড়াই আমরা বলে দিতে পারবো কখন বেবিটা আসতে পারে এবং হিসাব করে বের করবো। এর হচ্ছে প্রেগন্যান্সি ক্যালকুলেশন। প্রেগন্যান্সি জার্নিটা মোটামুটি 3টা ট্রাইমেস্টার। তো 0 থেকে প্রথম 3 মাস এটা হচ্ছে 5 ট্রাইমেস্টার। 6 থেকে 7 মাস হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার। তারপরে 4 থেকে 6, এরপর 7 থেকে 9 হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। 3টা ট্রাইমেস্টার, অর্থাৎ 3টা সেমিস্টারে বিভক্ত মনে করেন। আপনারা যারা এখানে ডিএনএ করেন তাহলে 2টা সেমিস্টারের শেষ ঠিক প্রেগন্যান্সি জার্নি যারা নেবে তাদের 3টা ট্রাইমেস্টারে কমপ্লিট হবে। তো প্রথম ট্রাইমেস্টারে কয় মাস? 3 মাস, পরেও 3 মাস, পরেও 3 মাস, 9 মাস। 9 মাসের জার্নি। আর যদি আমরা সপ্তাহে হিসাব করি তাহলে 40 সপ্তাহ। প্রথমে হচ্ছে 1 থেকে 12 সপ্তাহ, পরে 13 থেকে 24 সপ্তাহ, 25, পরে 26 থেকে 40 সপ্তাহ। সাধারণত গর্ভধারণের হিসাবটা সপ্তাহ অনুযায়ী করলে ভালো, সপ্তাহ অনুযায়ী বেটার, মাস অনুযায়ী বেটার না। কারণ আমরা জানি যে 40 সপ্তাহে আমার ফেসবুকে সুন্দরভাবে লেখা আছে। আমার যে ফেসবুক আছে মেডিকেল ফেসবুক, ওখানে আমি 40 সপ্তাহে বিস্তারিত দেখে দিয়েছি যে কোন সপ্তাহে ভ্রূণ কতটুকু বাড়তেছে, তখন মায়ের কাছ থেকে তখন কি করতে হবে বিস্তারিত 40 সপ্তাহ আছে, শুধু টাইমলাইনে ভুলেই পাবে 40 সপ্তাহের ডিটেইলস। এখন এখানে আমাদের বিধিনিষেধ কিছু মানা লাগবে, যেহেতু আমাদের 9 মাসের জার্নি। যদিও অনেকে বলে আছে 10 মাস 10 দিন, এটা কোনো সায়েন্স না, এটা আন্দাজে বলে 10 মাস 10 দিন না, 277 দিন, আর এমনি 9 মাস। তো এখন এখানে একটু খেয়াল করতে হবে আপনাদেরকে, প্রথম 3 মাস গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে গোল্ডেন পিরিয়ড। এই প্রথম 3 মাসে কিছু কাজ বাদ দিতে হবে। এক, এই 3 মাসে ওষুধ থেকে যথাসম্ভব দূরে থাকবে, কোনো ওষুধ খাওয়া দরকার নেই, শুধু একটা ওষুধ চলবে, একটা মাত্র ওষুধ, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। এই প্রথম 3 মাসের শুধু একটা পলিসন 5, এটা একটা করে প্রথম 3 মাস। এটা কেন? এটা এই ওষুধটা, এই এক পাতা ওষুধের দাম 3 টাকা, কিন্তু এটা 3 কোটি টাকার উপরে কাজ করবে। কেন করবে? কারণ আমরা গবেষণায় দেখছি যে সমস্ত শিশুগুলো প্রতিবন্ধী, যে কারো নাক কাটা, তালু কাটা, তারপরে বিভিন্ন প্রতিবন্ধী অটিস্টিক, এটার একটা মাত্র কারণ যে ফলিক অ্যাসিডের অভাব। ফলিক অ্যাসিডের অভাব হলে তখন তার ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে এগুলো ডেভেলপমেন্ট হয় না, তখনই প্রতিবন্ধী সন্তান হতে পারে। এই জন্য প্রথম 3 মাস ফলিক অ্যাসিড চলবে। ফলিক অ্যাসিডের সবচেয়ে ভালো এবং সহজ ওষুধ এটা পলিসন 5, এটা প্রথম 3 মাস। এই প্রথম 3 মাসে অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না। তবে কথা আছে, কি খাওয়া যাবে? যদি দেখা যায়
এই 3 মাসের মধ্যে মায়ের জ্বর, তখন আমরা সিম্পল প্যারাসিটামল দিতে পারি, নাফারেসিন, নাফাফাসন দিতে পারি সিম্পল। এরপরে যখন দেখলাম না 3 দিন 4 দিনেও জ্বর যাচ্ছে, তখন আমরা সীমিত ডোজের এরিথ্রোমাইসিন দিতে পারি, রোজে 500 ml 3 দিনের জন্য। এরকম কিছু সেফ ওষুধ দেওয়া যাবে গর্ভাবস্থার প্রথম 3 মাসে। মূল সূত্র হচ্ছে অতিরিক্ত প্রয়োজন ছাড়া প্রথম 3 মাসে কোনো ওষুধে দেওয়া দরকার নেই, কারণ প্রথম 3 মাসে ভ্রূণটা ডেভেলপমেন্ট হচ্ছে, ভ্রূণ ফিটাস উঠতেছে। এখন আমি উল্টাপাল্টা ওষুধ দিয়ে যদি ভ্রূণকে হত্যা করি বা ভ্রূণ নষ্ট করে করি, ভ্রূণকে দুর্বল করে দেরি, এটা হচ্ছে আমার নির্বুদ্ধিতা, এটা করা যাবে। তাহলে প্রথম কথা, প্রথম 3 মাসে ওষুধ থেকে দূরে দেখতে হবে, শুধু একটা মাত্র ওষুধ নিয়ে নিতে হবে পরিশ্রম। 2, প্রথম 3 মাস খেলাধুলা বন্ধ, মানে সহবাস করবে, সহবাস করা যাবে। এখন কেউ যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে, করাই লাগবে তার। এক্ষেত্রে শর্ত আছে, 1, কোনো জাম্পিং করে যাবে না, খুবই মানে নমনীয়ভাবে কোমলীয়ভাবে কাজটা করতে হবে, আর কোনোভাবে স্ত্রী করতে পারবে না, স্ত্রী নিচে থাকবে, তাও অল্প, প্রতিদিন করা দরকার, একদম খুবই অল্প। এই টাইমে করাই দরকার, করাটা রিস্ক, কারণ এখন ভ্রূণ ডেভেলপমেন্ট হচ্ছে, এখন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করতে গেলে দেখা যাবে যে ব্লিডিং হবে, ব্লিডিং এর সাথে ভ্রূণটা নষ্ট হয়ে যাবে, এরকম অনেক ঘটনা আছে। তো এই জন্য প্রথম 3 মাস টোটালি সহবাস বন্ধ, সাইড থেকে 7ম মাস পর্যন্ত করতে পারে। এমনি একদম সেম হচ্ছে 4র্থ থেকে 6ষ্ঠ মাস, 4র্থ থেকে 6ষ্ঠ মাসে সহবাস করতে কোনো অসুবিধা নাই, তবে শর্ত একটাই, কোনোভাবে স্ত্রী করতে পারবে, স্ত্রী নিচে থাকবে, স্ত্রীকে নিচে রেখে 4র্থ, 5ম, 6ষ্ঠ মাসে আরামসে সহবাস করা যাবে, আর এটা ভালো হবে। এটা যদি 30 দিনও 3 মাসে যদি 90 দিনও খেলাধুলা করে কোনো অসুবিধা নাই, এই 90 দিনে তার ওই নর্মাল ডেলিভারির রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ, যদি শর্ত সাপেক্ষে করে। আর শুধুমাত্র শেষ মাসটা নিষেধ, শেষ মাসে সহবাস করা যাবে না, 9ম মাসে। 4র্থ থেকে 8ম মাস পর্যন্ত মোটামুটি শর্ত সাপেক্ষে ইন্টারকোর্স করতে পারবে 9ম মাসে, আর প্রথম 3 মাস, এই 4 মাস টোটালি বন্ধ থাকবে। এরপর হচ্ছে এই হলো আমাদের প্রেগন্যান্সি ক্যালকুলেশনের বিষয়। আর আরেকটা হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরি। প্রেগন্যান্সি ক্যাটাগরি কলম কি আর ভালো আছে নি? কলম এটা তো মনে হয় খালি। প্রেগন্যান্সি ক্যাটাগরি হচ্ছে এ, প্রেগন্যান্সি ক্যাটাগরি। প্রেগন্যান্সি ক্যাটাগরি 4টা ক্যাটাগরি। একটা হচ্ছে এ, বি, সি, ডি, এক্স। এটা আপনাদের বাড়ির কাজ, আজকে যায় সবাই এই ক্যাটাগরিতে কি কি ওষুধ এটা নোট করবেন, এটা হোমওয়ার্ক। এই ক্যাটাগরিতে কি কি ওষুধ, বি ক্যাটাগরিতে কি ওষুধ, সি ক্যাটাগরিতে কি ওষুধ, ডি ক্যাটাগরিতে কি, এক্স ক্যাটাগরি কি। এখন গর্ভাবস্থার মোটামুটি এ থেকে ডি পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত এই 4 ক্যাটাগরির ওষুধ দেওয়া যাবে। এক্স মানে ক্রস, এক্স মানে এক্সট্রিম, এক্স ক্যাটাগরির ওষুধ হারাম, দেওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এর জন্য লিখলাম। এক্স দ্বারা বোঝাতে ক্রস, মানে এগুলো দেওয়া যাবে না। আর অ্যাপ্লিকেশনে এক্স মানে এক্সট্রিম, এক্সট্রিম সরম লেভেলে লিখলাম, এগুলো বাদ। শুধু সবচেয়ে সেফ হচ্ছে এই ক্যাটাগরি, একদম 100% সেফ, 100% সেফ এই ক্যাটাগরির ওষুধ গর্ভাবস্থায়। এটা ভ্রূণেরও ক্ষতি করে না, বেবিরও ক্ষতি করে না, মায়েরও ক্ষতি করে না, এটা একদম সব বন্ধ করে দিতে পারবে। তো বাড়ির কাজে লিখবেন এই ক্যাটাগরিতে কি কি ওষুধ আছে। আমি কয়েকটা লিখছি, পুরোপুরি লিখি না। এই ক্যাটাগরিতে আছে থাইরয়েড, থাইরোরন, ফলিক অ্যাসিড, ফলিসন, তারপর ইনজেকশন, অ্যালার্জির ইনজেকশন, এবি, এগুলো অনেক আছে, আপনার বাইরে করবেন, এটা বাড়ির কাজ। এই ক্যাটাগরির ওষুধ শতভাগ সেফ। বি ক্যাটাগরির ওষুধগুলো পুরোপুরি সেফ না, তবে যদি দেখা যায় যে মায়ের এবং ভ্রূণের জন্য উপকারী, মানে ওষুধ না দিলে
ক্ষতিটা বেশি হবে, তখন বি ক্যাটাগরিতে দেওয়া যাবে। ঠিক একইভাবে সি ক্যাটাগরিও যদি দেখা যায় রুম থেকে মা থেকে ওষুধ বেশি দরকারি, মানে ইনফেকশন হয়ে গেছে, এখন তার রিস্ক হয়ে যায়, এখন ওষুধ না দিলে সে আরো ক্ষতি বেশি হবে, তখন সিটাও দেওয়া যাবে। এ বি সি এ তিনটা সবচেয়ে বেশি দিবে, মোস্ট কমন। ডি ক্যাটাগরি ওষুধ তেমন দেওয়ার দরকার নাই, এটা তেমন কোনো ওষুধ দেওয়া হতো। আর এক্স হলো টোটালি নিষিদ্ধ। তাহলে আমরা জানলাম গর্ভাবস্থার 9 মাসের জার্নিতে এ বি সি এই তিনটা ক্যাটাগরির ওষুধ সপ্তাহ সাপেক্ষে ডোজ অ্যান্ড ডিউরেশন মেনটেন করে আমরা অ্যাপ্লাই করতে পারবো ইনশাআল্লাহ। এবার আসি আমরা গর্ভাবস্থার কোন সময় আমরা কিনতে পারি। এটা কত গুরুত্বপূর্ণ দেখেন, মানুষ উৎপাদনের একটা ফ্যাক্টরি নারী সমাজ, সেই নারী সমাজ থেকে আমি একটা সুস্থ সন্তান দিতে হবে, আমাদের বেশি গুরুত্ব দেয়। আমরা তাদেরকে অমুসলমান বলি, পশ্চিমারা, ওরা কিন্তু অনেক গুরুত্ব দেয়। বিশেষ করে ইউরোপ মহাদেশ, আমেরিকা, ওরা এই যে পৃথিবীতে বর্তমান পৃথিবীতে এত বেশি বিজ্ঞানী কাদের ওদের না, ওদের আমাদের কই, আমাদের তো শুধু ওই হাই ফ্যাট বড় করে হাই মানে যায় সিনেমা দেখে সময় নষ্ট করে। কিন্তু যারা ইহুদি খ্রিস্টান বর্তমান পৃথিবীর নেতৃত্ব তাদের আছে। ইহুদি খ্রিস্টান ইসরায়েল ছোট্ট একটা দেশ, এই ছোট্ট ইসরায়েলের সাথে সারা পৃথিবীর মুসলমান সমাজ পারে না। কি আছে তাদের দেখে না, তাদের মানুষগুলো এত মেধাবী, তারা প্রযুক্তিতে পাস, তারা বাংলাদেশেও ভালো অনেক কিছু ব্যবসা করে, সারা পৃথিবীতে তাদের বিজনেস আছে। কিভাবে ওরা প্ল্যান করে, তাদের গর্ভধারণের প্রেগনেন্সি প্ল্যান আছে, প্রেগনেন্সি প্ল্যান করি তারা এমন সন্তানগুলো প্রোডাকশন করে যে সন্তানগুলো হবে মোটামুটি ত্রুটিমুক্ত, সুস্থ, সক্ষম, মেধাবী, ট্যালেন্টেড। তো আমাদের দেশে মায়েরা সবচেয়ে বেশি নির্যাতিত। সামান্য মানে এমন কিছু পরিবার আছে গর্ভাবস্থায় তো নারীকে ভালো খাবার দিতে হবে, তো এমন কিছু ফ্যামিলি আছে ভালো কিছু খাবার নয়, একটু খাবার দিলেও হিংসা করে, দিতে চায়। মানে শত্রুতা, হিংসা, জুলুম কাকে বলে। অথচ এই মেয়ে লোকটা একটা মানুষ ধারণ করতেছে, এখন একে যদি 9 মাসে ভালোভাবে কাউন্সিলিং করে, ওর থেকে যে সন্তানটা বাইরে হবে ওই সন্তান পৃথিবীকে নেতৃত্ব দিবে, জাতিকে নেতৃত্ব দিবে। তো জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য তো অবশ্যই একটা সুস্থ সন্তান দরকার। দুর্বল সন্তান থেকে পৃথিবীকে নেতৃত্ব দেওয়া যাবে। তো এখন এই জন্য প্ল্যান করি 9 মাসে এমন প্ল্যান করতে হবে যাতে আমার সন্তান সুস্থ, সক্ষম, সবল, মেধাবী, বুদ্ধিমান, জ্ঞানী হয়, এরকম একটা প্ল্যান করতে হবে। আমাদের দেশে প্ল্যান না করার কারণে আমাদের মানুষগুলো এরকম হয়। এবারে আল্লাহ জিনিসটা আল্লাহ আপনি কেন দিলেন? কোরআন হাকিম, বিজ্ঞানময় কোরআন, কোরআন পুরা কোরআনটা হচ্ছে সেবা ওষুধ, জানতে হবে। আপনি জানেন, জানলে ইনশাআল্লাহ অবশ্যই হবে। কোরআনের ভিতরে সব আছে, চিকিৎসা বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, এমব্রয়ডারি, সব কিছু আছে, কিন্তু আমরা পড়ি না। আমরা ওই যে আল্লাহর উপরে সব খাবার আমার এটা বলতেছে না, কার দোষ আল্লাহ, আল্লাহ না দায়িত্ব খারাপ, আর এটা না সেটা না, এগুলো হচ্ছে আন্দাজিকতা, শয়তানিকতা, অবৈজ্ঞানিক কথা। আল্লাহ রাতে বলছিল ওই ব্যক্তি বা গোষ্ঠীর ভাগ্য কখনো পরিবর্তন হবে না যে ব্যক্তি বা গোষ্ঠী দিতে চেষ্টা করে না। তো চেষ্টা করার পর যদি না পাই তখন এবারে আল্লাহকে দোষণ করতে পারে, আমি চেষ্টা করছি হয় নাই। যেমন আমি আমার নিজের কথা বলি, আমার স্ত্রীর 9 মাসে আমি 100% চেষ্টা করছি নর্মাল ডেলিভারির জন্য, সব ঠিক, কিন্তু শুধু শেষ এক সপ্তাহ এলেভেল হয়ে গেছে। কি হয়েছে? মানে ডেলিভারি ডেটে এই ব্যথা, পেন আসতেছে না, তো পেন আসতেছে না, তো নর্মাল ডেলিভারি করতে হবে, পেন আসতে হবে। ওর সব ঠিক, ডায়াবেটিস নাই, থাইরয়েডের সমস্যা নাই, কোনো ইয়া নাই, পানিও ঠিকঠাক মতো আছে, বেবির পজিশনও ঠিক আছে, নর্মাল ডেলিভারির অপেক্ষা আমি বসে আছি। আমার সর্বোচ্চ চেষ্টা করার পরেও আর বাইকে নাই, কি করবো? তো সর্বশেষ এরপরে হসপিটাল আমি ট্রাই করছি, এখনো ট্রাই করে।
যে নর্মাল ডেলিভারি এখন ট্রাই করেন, ওরা সর্বশেষ 2 ঘন্টা ট্রাই করছে, কিন্তু দেখি যে না 2 ঘন্টার মধ্যেও কোনো জ্বরের মুখ খুলে নেয়, পেইন নেয়, তখন এবারে ইমার্জেন্সি সিজার করতে পারবে। কেন? তখন দেখলাম যে তার বাচ্চার ভিতরে হার্টবিট বাড়িয়ে যায়, বাচ্চাটার ভিতরে হার্টবিট বাড়িয়ে গেলে তো সে শ্বাসকষ্ট হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, সেই জন্য দ্রুত সিজার দিই। তাহলে এখন আমি আপনার জন্য দিতে পারি, কারণ আমি 9 মাস যুদ্ধ করছি, 9 মাস যুদ্ধ করি, শেষ পর্যন্ত অপারেশন ফিরে যুদ্ধ করার চেষ্টা করি, তখন হয় না। এরপর আমি বলতে পারি না এই মেয়ে লোকটা বাইক দিয়ে নেয় নর্মাল ডেলিভারি, এটা আমি বলতে পারি। কিন্তু আমি যদি এটা না করি, ওষুধপত্র না করি, পরীক্ষা নিরীক্ষা না করি, এটা হারাম সেটা হারাম করে যদি আপনার তুমি নর্মাল ডেলিভারি দিতে, এটা হবে না। এটা হচ্ছে অযৌক্তিক, অবৈজ্ঞানিক, অবান্তর, কোরআন বিরোধী করে। সর্বোচ্চ চেষ্টা করার পর যদি না হয়, তখন আমি বলতে পারি না এই বাক্যটাই হবে। এরপরে গর্ভাবস্থায় তাহলে কি বলছিলাম? বলছিলাম গর্ভাবস্থায় অবশ্যই সবচেয়ে বেশি বিনিয়োগ করতে হবে। যারা বিয়ে করেন নাই, আমি মনে করি বিয়ের জন্য অন্তত মানব সন্তান উৎপাদনের জন্য ঠিকঠাক মতো আপনার সন্তানকে পৃথিবীতে আনার জন্য মিনিমাম 5 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার এই সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনেন। আপনি মারা যাবেন, আপনি মারা যাওয়ার পর আপনি যদি মৃত্যু শরীর শক্তিশালী না রাখি যান, তখন এই লোকটা আপনার অভিশাপ দেবে। হ্যাঁ, আমি এমন কষ্টে আছি, আমার আব্বা আমাকে তো ঠিকঠাক মতো আনে, এই জন্য টাকা আগে ইনভেস্ট করে বিয়েতে ওই যে নাচানাচি, গায়ের অনুষ্ঠান, খেলাধুলা, এগুলোতে টাকা নষ্ট না করি, ওর পিছিয়ে টাকা খরচ করে। এখন আমাদের দেশে দেখা গেছে 20 লাখ টাকা কাবি, তারপরে 500-1000 লোকের খাওয়ার, ওইখানে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, আর এখানে বোর্ডের প্যারাসিটামলও কিনতে না এখন টাকা, তো টাকা তো আগেই নষ্ট করে দিয়েছে। এইগুলো হচ্ছে গাদা মাথা। টাকা আগে নষ্ট না করি, আমার মতো 1 টাকা খরচ না করে বিয়ে করবেন, বিয়ে করি বইয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন। আমি যেটা করি, বিয়ের দিন কোনো খরচ নেই, বিয়ে 0 পকেটে চলে গেছি, বউ নিয়ে চলে গেছি, কোনো টাকাই লাগে, কিচ্ছু লাগে, দেখতে যাই বিয়ে করে দিচ্ছি। এরপরে বিয়ে করে 1 টাকা খরচ করে কারো খাওয়াই নেই, টাকা খরচ করছি ওই বেবি ডেলিভারি করার সময়। বেবি কনসিভ হয়েছে তখন থেকে ডেলিভারি পর্যন্ত 9 মাসে মনে হয় 30টার মতো টেস্ট করছি। আমার বাচ্চার কোনো অবস্থা আছে, সামান্য করে ছুটি আছে কি, আলহামদুলিল্লাহ বাচ্চা 100% সুস্থ। শুধু একটা দেওয়া হলো সিলেক্ট, এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। এখন হজম ওষুধ, জ্বর, ফিভার, জ্বরের জন্য আমরা কি দিতে পারি? গর্ভ অবস্থায় যদি জ্বর হয়, প্রথম 3 মাসে ওষুধ সহজে দেওয়ার দরকার নেই। জ্বর গাউনের জন্য আমি প্রথম 3 মাসে পানি দিতে পারি। তারপরে যদি দেখে জ্বর 120°+, যদি জ্বর 120°+ হয়, তখন নাফাস অক্সিজেন দিতে পারি। নাফাস অক্সিজেন দেওয়ার পরেও যদি জ্বর ডাউন না হয়, তাহলে অবশ্যই আমরা নাফার এটি দিতে পারি। কিন্তু নাফার এটি 1 এটা জ্বর ব্যথা যতক্ষণ আছে করে। এরপরে গ্যাস্ট্রিকের ওষুধ গর্ভাবস্থায় কোনগুলো দিতে? আমি 2টা গ্রুপের ওষুধ সাজেস্ট করি গর্ভাবস্থায়। 2 গ্রুপের ওষুধটা দিতে পারেন, একটা হচ্ছে প্যান্টোপ্রাজল প্যান্টোনিক্স, প্যান্টোনিক্স, আর একটা হচ্ছে ডেক্সট্রাজল ডেক্সলান। গর্ভাবস্থায় এই 2টা ওষুধ সেম, একটা হচ্ছে প্যান্টোনিক্স আর একটা হচ্ছে ডেক্সলান। এছাড়াও অন্য কোনো গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়ার দরকার নেই। সার্জেল, সেট্রো, ম্যাসমো, তারপরে র্যাড, এগুলো দরকার নেই। শুধু প্যান্টোনিক্সও বি ক্যাটাগরির ওষুধ, ডেক্সলানও বি ক্যাটাগরির ওষুধ, দুইটাই সেম। প্যান্টোনিক্সও বি, ডেক্সলানও বি। হ্যাঁ, এরপরে গর্ভাবস্থায় যদি মায়ের চুলকানি হয়, ইচিং হয়, তখন আমরা ডেক্সোফেনাডিন, যেটা ভালো দিতে পারি, ট্যাবলেট 10 পাস। আরেকটা এটা না
এটা হচ্ছে গর্ভাবস্থায় চুলকানি প্লাস গর্ভাবস্থায় সর্দি কাশি, সর্দি চুলকানি যদি হয় ফ্যাক্সোনারি আমরা দিতে পারি। এলফাস্ট, ফ্যাক্সোফাস্ট এই জাতীয় ওষুধ এগুলো সেম আছে 120 এলফাস্ট 120 আমি দেখি না থাকে তাহলে দিও আশা করি এটা হবে না। এরপরে গর্ভাবস্থায় 5টা বিপদ সংকেত, যেমন আমার ওয়াইফের নর্মাল ডেলিভারি কেন হয় নাই এটা আপনাদের জানা দরকার। কেন ডেলিভারি হয়নি আমি এত গবেষণা করার পরে আমি বললাম নর্মাল ডেলিভারির জন্য আমি 9 মাস স্ট্রাগল করার পরেও হয় নাই, ব্যাকটেরিয়া ছিল না। কিন্তু আমাদের দেশে কিছু কমার্শিয়াল ডক্টর আর হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবসার উদ্দেশ্যে সমানে সিজার করে। এখন আমাদেরকে জানতে হবে কোন সময় সিজার করা লাগবে আর কোন সময় নর্মাল ডেলিভারি হবে। এই কথাটা যদি আমরা জানি তাহলে আমরা ডাক্তারদের ফাঁদে, হাসপাতাল কর্তৃপক্ষের ফাঁদে করতে পারবো না ইনশাআল্লাহ। প্রথমত 5টি বিপদ সংকেত যদি থাকে তখন নর্মাল ডেলিভারি রিস্ক হয়ে যায়। 5টি বিপদ সংকেত, অর্থাৎ সি সেকশন, এটাকে আমরা বলি সি সেকশন ইন্ডিকেশন। সি সেকশন ইন্ডিকেশন, সি সেকশন মানে কি? সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশন ইন্ডিকেশনের প্রথম ক্রাইটেরিয়া বিএম অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস। যদি মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, যদি মায়ের থাকে তখন নর্মাল ডেলিভারি রিস্ক হবে। 2 এইচটিএন হাইপারটেনশন, যদি মায়ের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকে তখনও নর্মাল ডেলিভারি রিস্ক। এখন এগুলা জানতে হবে, এগুলা না জানি মুখস্থ শুধু যদি বলবেন গাইনি ডাক্তারের ব্যবসার জন্য আমার বউয়ে গাড়ি পেয়েছে মুখস্থ বললে হবে, যুক্তি দিয়ে বলতে হবে, দলিল দিয়ে বলতে হবে। হয়তো আপনার বাড়িতে পেশার একটা আসে নর্মাল ডেলিভারি করতে গেলে বোয়া মারা যেতে পারে, এই জন্য উনি বাধ্য হয়ে পড়ছে। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ মানে হাইপারটেনশন। 3 নাম্বার, যদি থাইরয়েড ফাংশন খারাপ থাকে, TSH, যদি স্ত্রীর থাইরয়েড হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড থাকলে অনেক সময় বেবি কনসিভ হয় না। এরপরেও বাধ্য ভালো যদি কারো হয়ে যায় এই রোগটা নিয়ে, তাহলে তখন নর্মাল ডেলিভারি রিস্ক হবে। কারণ আমাদের এই গলার নিচে প্রজাপতির মতো এখানে থাইরয়েড গ্ল্যান্ড, ছোট্ট একটা থাইরয়েড গ্ল্যান্ড প্রজাপতির মতো, এটা যদিও এখানে, এটা আমার পুরো বডি কন্ট্রোলিং করে, পুরো বডি মেকানিজম কন্ট্রোলিং করে। আর এই থাইরয়েডের সমস্যা কাদের বেশি হয় যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, ঠিকঠাক মতো নামাজ পড়ে না, ব্যায়াম করে না, টাইমলি খায় না, স্বাস্থ্যকর খাবার, পুষ্টিকর খাবার খায় না, অলস, উদাসীন, টেনশন করে। অর্থাৎ থাইরয়েড ফাংশন হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। যে মানুষের লাইফস্টাইল এলোমেলো সেই মানুষের থাইরয়েডের সমস্যা থাকে। আর যে মানুষ টাইমলি নামাজ পড়ে, ঠিকঠাক মতো জীবনযাপন করে, টাইমলি খায়, টাইমলি ঘুমায়, তাদের থাইরয়েড থাকবেই না। থাইরয়েড নিয়ে আমাদের ডাক্তাররা ব্যবসা করে, তারা এই রোগী যদি পায় আজীবন ধরে থাইরক্সিন চালাই যায়, থাইরক্সিন চালাই যাবে, এটা আজীবন আজীবন খাবার দরকার। আপনি যদি দেখেন, আপনি নিজেকে চেঞ্জ করেন, থাইরয়েড থাকবে না। আপনি পুষ্টিকর খাবার খান,
টাইমলি ঘুমান, টেনশন করিয়েন না, ঠিকঠাক মতো থাকেন। থাইরয়েড ফালাবেন, থাইরয়েড থাকবে তাদের যাদের এলো জীবনযাপন হবে। নাম্বার 4, লো লাইন প্লাসেন্টা। লো লাইন প্লাসেন্টা যদি কারো আল্ট্রাসোনোগ্রাফি করার পরে প্রেগনেন্সি রিপোর্টে যদি এই কথাটা আসে, প্লাসেন্টার জায়গা যদি আসে লো লাইন প্লাসেন্টা, তখন সিজার করতে হবে, নরমাল ডেলিভারি হবে। কারণ লো লাইন প্লাসেন্টা মানে কি, বাচ্চার বেবির যে গর্ভকুণ্ডটা আছে না, ওই গর্ভকুণ্ডটা যদি জ্বরের মুখে আসে, তো সেই জায়গায় যদি বাচ্চা বার হবে, ওই জায়গায় যদি গর্ভকুণ্ড হয়, তখন তো নরমাল ডেলিভারি হবে না। মাথা দেখতে হবে, অর্থাৎ বাচ্চার মাথাটা মনে করেন এটা জড়াই, বাচ্চার মাথাটা যদি এখানে থাকে তখন না ইজিলি বের হবে। এখন এই জায়গায় মাথা না যদি গর্ভমুখ থাকে, অর্থাৎ লো লাইন প্লাসেন্টা হয়, তখনও সিজার করতে হবে। এগুলো দেখি জবরা করবে, আন্দাজ জবরা করলে মানা হবে। এরপরে 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে যদি অ্যামনোয়েটিক ফ্লুইড কমে, অ্যামনোয়েটিক ফ্লুইড, এটা যদি অ্যামনোয়েটিক ফ্লুইড মানে হচ্ছে বাচ্চা যেখানে থাকে মানে পানি থাকে। এখন কোনো মায়ের যদি ডেলিভারির আগে পানি বাঁধা শুরু হয়ে যায়, পানি বাঁধতে ডেলিভারির আগে বলতে ডেলিভারিটাও 40 সপ্তাহ, তো 40 সপ্তাহের মধ্যে 39 সপ্তাহে ডেলিভারি হতে পারে। তখন যদি ডেলিভারি 2-1 ঘন্টা আগে যদি বাঁধে, এটা তো স্বাভাবিক, এটা তো বাঁধবে, পানি বাঁধিয়ে বাচ্চা বাইরে। কিন্তু যদি তার 37 সপ্তাহে বাঁধি বসে থাকে, 30 সপ্তাহে বাঁধি বসে থাকে, তখন কি রিস্ক, তখন সমস্যা, মারাত্মক সমস্যা। তখন মনে করেন আল্লাহ না করলে যদি কোনো মায়ের 30 সপ্তাহে আপনার পানি বাঁধা শুরু হয়ে গেছে, পানি বাঁধা যদি শুরু হয়, তখন হসপিটাল যদি এটা রক্ষা করবো, না হলে অপারেশন করে বাচ্চা ডেলিভারি করতে হবে। তো এইরকম কমপ্লিকেশন। অ্যামনোয়েটিক ফ্লুইড আপনার নর্মাল হচ্ছে 8 থেকে 12, 8 থেকে 12, 8 নয় 10 থেকে 12, এটা হচ্ছে পর্যাপ্ত পানির পরিমাণ, এটা হচ্ছে পর্যাপ্ত। এখন কারো যদি 4-5 চলে আসে, তখন নর্মাল ডেলিভারি টাইম দেওয়া হবে না। এরপরে কারো যদি অ্যানিমিক পেশেন্ট থাকে, অ্যানিমিয়া থাকে, অ্যানিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতা যদি থাকে, মায়ের যদি রক্ত স্বল্পতা থাকে, তো রক্ত যদি স্বল্প থাকে বা রক্ত শূন্যতা যদি থাকে, মায়ের জীবনও তো রিস্ক, বাচ্চা তো দেবে কথা, তখন অবশ্যই কি করতে হবে, নরমাল ডেলিভারি ট্রায়াল দেওয়া যাবে অ্যানিমিয়া যদি থাকে। এরপরে আমরা গর্ভাবস্থায় ডায়াবেটিস বলছিলাম, গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস মিলিটা টাইপ 2 ডায়াবেটিস সহজভাবে জেনে নেন, গর্ভাবস্থায় ডায়াবেটিস আসতে পারে, এটা স্বাভাবিক। কোনো মায়ের প্রত্যেকটা মায়ের গর্ভধারণ করার পরে ফিজিক্যাল ফিটনেস হিসেবে ডায়াবেটিস আর প্রেশারের দিকে ফলো করে মাস্ট প্রতি 3 দিন পর গর্ভবতী মায়ের ডায়াবেটিস কেমন, মানে ব্লাড সুগার কেমন, ব্লাড প্রেশার কেমন, এগুলো দেখতেই হবে 3 দিন পর। কারণ এটা যদি না দেখে বাইসেন যদি তার ব্লাড সুগার বাড়ে অর্থাৎ ডায়াবেটিস হয়ে যায়, তখন তো বেবির জন্য রিস্ক। 2, যদি হাইপারটেনশন হয়, হাইপারটেনশন যদি গর্ভাবস্থা হয়, তখন রোগী চলে যাবে প্রি-এক্লাম্পসিয়া রোগী, তাকে হসপিটালে আগে চিকিৎসা দিতে হবে, তখন তার গর্ভাবস্থায় ডায়াবেটিস আসা স্বাভাবিক, আসতে পারে, মানে এটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস, এটার বলে গর্ভাবস্থায় যে ডায়াবেটিস, এটার বলে জিডিএম, মানে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। তো জিডিএম গর্ভাবস্থা আসতে পারে না স্বাভাবিক, আবার বেবি ডেলিভারি করে এটা চলে যাবে। কিন্তু যদি কোনো মায়ের ডায়াবেটিস নিয়ে গর্ভধারণ করে, মানে সে আগের ডায়াবেটিসের রোগী, যেটা বলতে পারেন ওই মহিলা আগের ডায়াবেটিসের রোগী, এই মাসে প্রেগনেন্ট হয়ে গেছে, তখন নর্মাল ডেলিভারি অনেক সময় রিস্ক হয়ে যাবে।
কারণ ডায়াবেটিস ব্লাড সুগার এলোমেলো হয়ে গেলে তখন তার অন্যান্য থেরাপিও শুধু এলোমেলো হয়ে যেতে পারে। এই জন্য তাকে বিশেষ মনিটরিং করতে হবে। তখন কাজে দিতে হবে তখন সমস্যা আচ্ছা এখন দেখেন আমাদের বাচ্চার একটা ভিডিও হইতে যদি এটা হইতে এখন এখানে এরকম হওয়ার কথা না। নবজাতকের তো ডায়াবেটিস থাকার কথা না। নবজাতকের যেটা সমস্যা হয় এভেলেবেল, যেটা হচ্ছে জন্ডিস হয়। কেন জন্ডিস হয়? কারণ নিয়ম হচ্ছে বাইরের পেট থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার পর খুব দ্রুত সূর্যের আলোতে নেওয়া। সূর্যের আলোতে নিলে সূর্যের আলো যখন বাচ্চার মধ্যে পড়বে তখন তার বিলিরুবিন লেভেল বাড়বে। বিলিরুবিন লেভেল যখন ঠিকঠাক মতো হবে তখন জন্ডিস থাকবে না। তো নবজাতকের সমস্যা হলে বিলিরুবিনের হয়, মানে জন্ডিসের হয়। ডায়াবেটিস হওয়ার কথা না। ডায়াবেটিস যদিও কারো হয়ে থাকে তাহলে তো হওয়ার কথা না। আমি দেখি না, যদি হয়ে থাকে তখন ভিন্ন চিকিৎসা নিতে হবে। শিশু এন্ডোক্রাইনোলজিস্টকে দেখতে হবে। আমি দেখি না, সমস্যা যেটা হয় এটা হচ্ছে বিলিরুবিনের অভাব হয়। আপনার তো বিলিরুবিন যদি কম হয় তখন সূর্যের আলো নেবে। যদি সূর্যের আলো না থাকে তখন ওই যে একটা থেরাপি আছে ফটোথেরাপি দিল। ফটোথেরাপি দিলেও বিলিরুবিন বেড়ে যাবে। এটা হসপিটাল করবে, এটা আপনি বলে নেন। এখন গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস হয় কি ওষুধ দিবেন মুখস্থ করে। গর্ভাবস্থায় ডায়াবেটিসের সেফ ওষুধ হচ্ছে ইনসুলিন, এক্সট্রা। ইনসুলিনটা সেফ, অন্য ওষুধ সেফ না। এরপরে অন্য ওষুধ দিতে চাইলে এটা বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে দেওয়া যায়, তবে ইনসুলিনটা নিরাপদ গর্ভাবস্থায়। তাহলে গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস হয় ইনসুলিন দিতে পারেন। দেখেন এরপরে গর্ভাবস্থায় যদি প্রেশার কারো হয়ে যায় তাহলে প্রেশারের ওষুধ দেওয়া যাবে না, যে অ্যান্টিলক, বাইজোরান, ডিউবাস, অলমনি যেগুলো আছে এগুলো দেওয়া যাবে। যদি কোনো মায়ের গর্ভাবস্থায় হাই প্রেশারের রোগী হয় তাহলে দিবেন শুধুমাত্র একটা ওষুধ, সারডোপা, সারডোপা 250 মিলি। গর্ভাবস্থার প্রেশার হলে শুধুমাত্র এটা, হাইপার টেনশন নেই, হাইপোটেনশন নেই। গর্ভাবস্থা হাইপোটেনশন থাকতে পারে। হাইপোটেনশন মানে কি? প্রেশার লেভেল কম, কারো 90/60, 100/60, তখন ওষুধ দরকার নাই। তখন তাহলে বেশি ডিম খাওয়ার, অর্গানিক ডিম খাওয়ার, প্রেশার বেড়ে যাবে। পুষ্টিকর খাবার খাওয়ার, মাছ জাতীয় খাবার, তেল। যদি আবার বেশি সমস্যা হয় এরপর আর উঠতেছে না, তখন একটা ওষালেন দিবেন। ওষালেন গর্ভাবস্থায় আবার সপ্তাহে ওষালেন খাওয়া যাবে, সমস্যা নেই। ওষালেন খাওয়ানো যাবে যদি মনে করেন মায়ের সমানে বমি হইতেছে আর এই যে প্রেশার কমে যাবে। বমি হলে প্রেশার কমে যাবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এখন প্রেশার কমে যায়, বমি হয়, তখন বমি ওষুধ না দিন, ওষুধ দিলে পরে দিবেন ওষালেন। গর্ভাবস্থায় ডায়াবেটিস এটা স্যার একটা ওষুধ গর্ভাবস্থায় শুনছি যে ওরা ইউজ করার আচ্ছা বলতেছি। এখন আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো হচ্ছে ইনভেস্টিগেশন অফ প্রেগন্যান্সি পিরিয়ড। ইনভেস্টিগেশন মানে কি? পরীক্ষা নিরীক্ষা। এখন যারা বিয়ে করেন নাই, এখানে আমি তো করছি আলহামদুলিল্লাহ, একটা করছি। যারা বিয়ে করেন নাই তারা ফলিক অ্যাসিডটা বাসার বাড়ি থেকে খাওয়ানো শুরু করে দেবে। ফলিক অ্যাসিড বাসার বাড়ি থেকে শুরু হয়ে বেবি কনসেপ্টের কত 3 মাস হইব। ফলিক অ্যাসিডটা বিয়ের প্রথম দিন থেকে বেবি গর্ভধারণের প্রথম 3 মাস কন্টিনিউ করবে। ফলিক অ্যাসিড দাম কম, 5 টাকা, একটা 5 টাকা, একটা করছে বিয়ে করছে
না খুলে দেখে ফলিক অ্যাসিড বিয়ের প্রথম দিন থেকে প্রথম 3 মাস। এরপর আমি ওই কথায় ফিরে যাই, যে কথা বলছিলাম যে আমাদের দেশে প্রেগনেন্সি জার্নিতে নারী সমাজের জন্য বিনিয়োগ করে না বললেই চলে। অথচ উন্নত বিশ্বে নারী সমাজের জন্য প্রি প্ল্যান প্রেগনেন্সি আগেও অনেক প্ল্যান করে, গর্ভধারণের 9 মাসে প্ল্যান করে, বাচ্চা এটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে প্ল্যান করে। এই জন্য তাদের বিজ্ঞানী অভাব নেই। আমাদের দেশে বিশেষজ্ঞ নেই, সব অজ্ঞতায় ভরপুর, অজ্ঞ মানব সমাজ, আর ওনারা প্রোডাকশন করে বিশেষজ্ঞ। কেন? কারণ তাদের প্ল্যান আছে। শুধু তাদের সাথে আমাদের পার্থক্য এটাই, আমাদের ইমান আছে, তাদের ইমান নেই। তারা দুনিয়াতে পাইতেছে, অনেক কিছু পাইতেছে, মরার পরে আগুনে জ্বলবে এটা তাদের কথা, কিন্তু দুনিয়াতে তাদেরকে আল্লাহ দিচ্ছে। এই জন্য দিচ্ছে তাদের চেষ্টা সাধনা সম্পর্ক এটা আছে, আমাদের নাই। আমরা অলস, অস্থির, উদাসীন মানুষ। এখন যদি কোনো যুবক যুবতী বিয়ে করার পরে বিয়ে করার মূলত এটা প্ল্যানটা কিন্তু বিয়ে রাখতে, অর্থাৎ একটা সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য অবশ্যই বিয়ে করে রাখতে প্ল্যান নিতে হবে। বিয়ে করার আগ থেকে স্বামী স্ত্রীর কিছু প্যারামিটার দেখতে হবে, কোনো ঘাটতি আছে কিনা এটা দেখি, তারপরে যাই ওই যে প্ল্যান প্রেগনেন্সিতে যাইতে হবে। এখন হয়তো এই সময় সুযোগ নেই, বিয়ের সময় হয়ে গেছে, তো অসুবিধা নেই, এখনো সুযোগ আছে। এখনো মায়ের সিবিসি, তারপরে এফবিএস, বেবি কনসিভ করার আগে অন্তত মায়ের এই টেস্টটা করতেই হবে। এই টেস্ট এগুলা বেবি কনসিভ করার আগে, মনে করেন বিয়ে করছে, বিয়ে করার পরের দিনে যে কোনো হাসপাতালে যায় মায়ের এই টেস্টগুলো দেখবেন। আর একটু ব্লাড গ্রুপও দেখতে হবে, মায়ের ব্লাড গ্রুপ দেখতেই হবে। এটা নিয়ম হচ্ছে, এগুলো বিয়ে করার সময় জিজ্ঞেস করা থাকে যে তোমার ব্লাড গ্রুপ কেমন, তোমার এগুলো জিজ্ঞেস করে না, ওই যে অন্য উল্টা পাল্টা জিজ্ঞেস করে, যেটা তোমার গাড়ি হেরে দেয় খাল দোকান জিজ্ঞেস করে, হাড়ি পানিটা এখানে জিজ্ঞেস করে, এখানে তো ইউটিউব সাইট জিনিস এগুলো কি দরকার? কাম দিয়ে জানালে গরুর মাথা উঠায় হাঁটা দেখি চুল কেটে, এগুলো তো দরকার আছে? এগুলো না জিজ্ঞাসা, যেমন আমি কি জিজ্ঞেস করছি, আমি এগুলো জিজ্ঞেস করছি যে তোমার ব্লাড গ্রুপ কি, কোন ছেলের সাথে রিলেশন আছে কি, কারোর সাথে সম্পর্ক আছে কি, জটিল গভীর কোনো রোগ আছে কি, এখন বিয়ে করার মানসিকতা তোমার কেমন, সব জিজ্ঞেস করছি। পিরিয়ড পর্যন্ত আমি জিজ্ঞেস করছি এটা ক্লিয়ার আছে কি। এখন ওনারা এটা জিজ্ঞেস করে না, উল্টা সবাই কি জানতে যেগুলো দরকার না এগুলো জিজ্ঞেস করতে হবে। জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তরগুলো যেগুলো জীবনের সাথে সম্পর্ক, কি কাজ পারে কি কাজ পারে এটা কোন দরকার না, এটা পরে শিখবো। এখন রক্তের গ্রুপ জানতে হবে 1 নম্বরে সিবিসি করি, কারণ মায়ের ব্লাড লেভেল কেমন আছে, কারণ সে যেহেতু কনসিভ করবে, কনসিভ করার পরে একটা মানুষ আর একটা মানুষকে ধারণ করবে, তখন তার মধ্যে যথেষ্ট, এটা গুরুত্বপূর্ণ বলে দেখেন, হিমোগ্লোবিন লেভেল গর্ভাবস্থায় মিনিমাম 12 থেকে 14 এটা রাখতে হবে। কারণ এখন কোনো মা যদি 10 দিয়ে শুরু করে, তার হিমোগ্লোবিন লেভেল 10, তখন সে ঝুঁকিতে যাবে। কেন ঝুঁকিতে যাবে? কোনো মায়ের যদি শুরুতে যদি 10 থাকে হিমোগ্লোবিন, তাহলে তার ভিতরে আরেকটা মানুষ বাড়তেছে না, সে তো রক্ত নিবে, তখন এটা আরো কমে যাবে। বিশেষ করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম মাসে, তৃতীয় মাস থেকে নবম মাস পর্যন্ত বাচ্চার সমানে রক্ত নিবে,
তখন আপনি যাই খাওয়ান দেখবেন যে কাজ করে না, ডালে আঙ্গুর কমলা আঙ্গুর চিংড়ি দিয়া শিমলা কাজ করবে দ্রুত, মানে দ্রুত টানতেছে বাচ্চা। তো এই জন্য কি করবে, আয়রন প্রয়োজনে 2টা করে দিবে, ব্যাকগুলো একজ্যাক্ট 2টা করে আয়রন দেখবেন, আয়রন লাগবেই থাকে খরচ। গর্ভাবস্থার প্রথম 3 মাসে ফলিক অ্যাসিড, 4th থেকে 9ম মাস এই 6 মাসে 2টা ওষুধ পর্যায় ক্যালসিয়াম আর আয়রন, এই 2টা দিতেই হবে, অন্য ওষুধ দেন না দেন। গর্ভাবস্থার 3য় থেকে 9ম মাস আয়রন ক্যালসিয়াম মাস্ট লাগবে। কেন লাগবে, একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ বাড়তেছে, সে মায়ের সব কিছু নিয়ে নিচ্ছে, এখন তাকে আর এই টাইমে শুধু ওষুধ নয়, ওষুধের পাশাপাশি দুনিয়ার যত পুষ্টিকর অর্গানিক খাবার আছে এগুলো দিবেন মাকে। তখন ভালো ভালো পুকুরের মাছ, সমুদ্রের মাছ, তারপরে দেশি মুরগি, গরুর একদম সিনাগ্রস্ত পুষ্টিকর খাবার দিবেন। কিন্তু আমাদের দেশে মায়েদেরকে খাবার দেবে না, খাবারে দেবে না, যার কারণে বাচ্চাগুলো দুর্বল হয়, মেধা নাই। খাবার না দিতে মেধা করতে গেলে পুষ্টিকর খাবার দিতে হবে। তখন সিবিসি করে দেখতে হবে। এরপরে এফডিএস হলো ফাস্টিং ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার আমরা বলছি 6, 7, 8, খালি পেটে 6 বা তার উপরে, 3 মাসের গড়ে 7 আর 8 মাসের গড়ে 3 মাসের গড়ে 7 আর খাওয়ার 2 ঘন্টা পরে 8, মানে এই 2টা করলে হবে। পজিটিভ করার পজিটিভ না করলে এটাও করেন গর্ভাবস্থায় হয়ে যাবে। এটা হচ্ছে পজিটিভ করতে গেলে মনে করেন 3-4 বার রক্ত দিতে হয়, 3 বার রক্ত দিতে হন না। তো 3 বার রক্ত দিতে গেলে একটা মা একটা পেটের বাচ্চা নিয়ে হাসপাতালে 3 ঘন্টা বসে যে বিরক্তজনক, তখন তাকে 1 বার রক্ত দিলে হবে। 1 বার রক্ত দিয়ে বিএসও করা যাবে, HbA1c করা যাবে। এটা দেখলে বুঝে যাবে তার ডায়াবেটিস আছে কি। এটা যদি 7 বা তার বেশি হয় তখন বুঝে যাবে ডায়াবেটিস আছে। হ্যাঁ, গড়ে 3 মাসে মনে করেন এটা 3 বার করে। গর্ভাবস্থার শুরুতে 1 বার, গর্ভাবস্থার 4th মাসে 1 বার, 8ম মাসে 1 বার, 3 বারের টেস্টটা মিলে হয়ে যাবে। আর একবার ফাঁকে ফাঁকে শুধু ওই 2 লিটার দিই খালি পেটটা দেখতে হবে, তবে 2 এর ব্যবধান দেখতে হবে, 2 এর ব্যবধান। 2 লিটারে যদি 8 আসে তাহলে 6 আসে। তাহলে এই পরীক্ষা নিরীক্ষাগুলো লাগবে। এরপরে আসেন গর্ভাবস্থায় যদি কারো থাইরয়েড সমস্যা হয়, গর্ভাবস্থায় থাইরয়েড হলে থাইরোনল 20 বার ডেলি একটা করে খালি পেটে। এখন থাইরয়েডের সমস্যা হয়েছে না হয়নি বুঝবেন কেন? হাসপাতালে যাই টিএসএস পরীক্ষাটা করলে এই টিএসএস পরীক্ষাতে যদি 4.5 উপরে আসে, হসপিটালে কোনো মায়ের থাইরয়েড ফাংশন টেস্ট করার পরে যদি 4.5 উপরে আসে তখন বুঝবেন যে তার থাইরয়েড ফাংশন খারাপ, তখন তাদের ওই ওষুধটা দিলে হবে থাইরোনল 25। হ্যাঁ, থাইরোনল 25, আপনার থাইরিন, থাইরক্স আরও আছে 25 দিয়ে শুরু করবেন। শুরুতে 50 দেওয়ার দরকার, 25 কন্ট্রোল না হলে তো পরে 50 কন্ট্রোল না হলে 75, এগুলো আস্তে আস্তে বাইক করবে। এরপরে গর্ভাবস্থায় যদি কারো অ্যাজমা হয়, শ্বাসকষ্ট হয়, তখন কি করবে? তখন অ্যাজমা হাঁপানি যদি থাকে এর বলে আরটিআই ইনফ্রেগনেন্সি। গর্ভাবস্থায় আরটিআই বুঝতে পারে, আরটিআই মানে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তো এটার ভিতরে জ্বর আছে, জ্বর, সর্দি, কাশি, সাইনোসাইটিস,
ফ্যারেঞ্জাইটিস, গলা ব্যথা, কাশি, অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস সব এটার ভিতরে। তখন এদের জন্য ভালো দুইটা সেফ অ্যান্টিবায়োটিক আমি দিই, হয় এপসন টুবেন্টা 230, এটা দিতে পারেন, অথবা যে সেফ্রিক্সিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড এটাও দিতে পারেন, পিওরিন প্লাস, এটা কিন্তু দুইটা করে আসবে। এখন এগুলা কখন দিবেন? তো দেখেন যে 3 মাস পার হয়ে গেছে, গর্ভাবস্থার 3 মাস পার হয়েছে, চতুর্থ থেকে নবম মাসের মধ্যে হয়েছে মায়ের অ্যাজমা অ্যাটাক হয়েছে, অ্যাজমা অ্যাটাক বা অ্যালার্জি অ্যাটাক, অথবা শ্বাসকষ্ট, অথবা ব্রঙ্কাইটিস। এগুলো বুঝবেন কিভাবে? দুইটা মেশিন রাখবেন সাথে, একটা হচ্ছে পালস অক্সিমিটার। পালস অক্সিমিটার দিয়ে যদি দেখেন যে অক্সিজেন লেভেল কম, হার্ট রেট বাড়তি, আর স্টেথোস্কোপ মেশিন দিয়ে বুকে দেখবেন, স্টেথোস্কোপ মেশিন দিয়ে বুকে দেখবেন, যদি দেখেন বিড়ালের কান্নার মতো আওয়াজ আসতেছে, অথবা বাঁশির মতো সাঁই আওয়াজ আসতেছে, আর রুগী বোকার খালি মানে শ্বাস নিতে পারে না, কষ্ট, তখন দেখবেন এখানে স্টেথোস্কোপ দিবেন, বুকে দরকার করে, অক্সিজেনও কম, দাঁড়িয়ে রোগটা গিয়ে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, হাঁপানি, তখন ইনস্ট্যান্ট তো আর অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই, ইনস্ট্যান্ট কি দেবো? নেবুলাইজার, ইনস্ট্যান্ট নেবুলাইজার, ইন্ডেল প্লাস গুড়িকর 15 মিনিট, 10 থেকে 15 মিনিট করলে হবে। এটার দিকে দেখছেন যে একদম কারেন্টের মতো রুগী ভালো হয়েছে, আল্লাহর রহমত, কারেন্টের মতো। কারণ এটার কাজ কি? এটা হচ্ছে গুড়িকর, হচ্ছে কি স্টেরয়েড, সোনোমাইড। এটা মূলত এই ওষুধটা বানাইছে গর্ভ অবস্থার জন্য, গর্ভাবস্থায় যে মায়েদের অ্যাজমা হাঁপানি হয় তাদের জন্য এই ওষুধটা হিসাবে বানাইছে। তো যারা অ্যাজমা রোগী তাদের এই শ্বাসকষ্টের কারণে ওই শ্বাসটা স্থিত হয়ে গেছে, এই ওষুধটা দিলে নেবুলাইজার করলে শ্বাসটা নিতে হবে, প্রসার দিতে হবে, তখন তার এমনি কি কষ্ট লাগে। এটা ইমার্জেন্সি কন্ডিশন, এটা দেওয়ার পরে এবার ওষুধ দিতে হবে না। ওষুধ কি দিবেন? হয় সেফটি বিউটনের, এটা না হয় এটা তো অ্যান্টিবায়োটিক, এটার মধ্যে গ্যাস্ট্রিকের ওষুধ, এরপর আর কি দিবেন? কাশি যদি থাকে মন্টিলুকাস, কাশি দেখবেন। তারপরে ডক্সিপাইরিন, ডক্সিডা, এটা অনেক ভালো। এরপরে সর্দি যদি থাকে ওই অ্যান্টিহিস্টামিন এগুলো দিল, ফ্যাক্সিডেনারিন। এখন আসি গর্ভাবস্থায় কি কি ক্যালসিয়াম দিল। ক্যালসিয়ামের মধ্যে গর্ভাবস্থায় আমাদের দেশে এনকেল ডি, কোরালকাল ডি, তারপরে বায়োকেল ডি, ভিবোরাল ডি, অনেক আছে, ক্যালকো ডি। তবে আমি রিসার্চ করে যেটা দেখছি যে ক্যালসিয়ামটা মোটামুটি সেফ, সেটা হচ্ছে অ্যালজিক্যাল ডি। এটা দিলে গ্যাস কম, এটা একটু ন্যাচারাল, সামুদ্রিক শৈবাল থেকে বানায়, এমডেট অ্যালজিক্যাল ডি। এটা অক্সিজেনের একটা ওষুধ, অ্যালজিক্যাল ডি ক্যালসিয়াম, সামুদ্রিক শৈবাল থেকে বানানো, ন্যাচারাল। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে,
আয়রন আর ক্যালসিয়াম একসাথে করা যাবে না। আয়রন এবং ক্যালসিয়ামের মধ্যে মিনিমাম 3 ঘন্টার গ্যাপ দিতে হবে, 3 ঘন্টা। এখন কোনো ব্যক্তি যদি মনে করে ডাক্তার তো লিখছে আয়রন একটা ক্যালসিয়াম একটা, আমি আপনি একসাথে খাবো, তখন একটা কাজ করবে না, আয়রনেরও কাজে আসবে না, ক্যালসিয়ামও কাজে আসবে না। এই জন্য দেখেন আয়রন সকালে একটা রাত্রে একটা, আর মাঝখানে দুপুরে কি ক্যালসিয়াম, এরকম। যদি আয়রন দুটো করে খায় তাহলে এই করবে, আর যদি আয়রন একটা খায় তখন এটা বাদ, সকালে আর দুপুরে, মানে দূরত্ব রাখবো একসাথে খাওয়া যাবে, এটা হচ্ছে মেন কথা। এরপরে এগুলো তো দিলাম অ্যান্টিবায়োটিক, মন্টিলিউকাস, ডক্সোপাইলিন। এরপরে যদি দেখেন যে গর্ভধারণের সময়ে তার অ্যালার্জি বেশি, সাথে অ্যাজমা তো আছে, তখন স্টেরয়েড দিতে হবে না? কোনটা দিতে? স্টেরয়েড তো অনেক আছে, তখন সেফ যে স্টেরয়েডটা দিব, সেফ স্টেরয়েড হলো ড্যাপ্লাজিন 6 5 থেকে 10 দিন। ড্যাপ্লাজিন, ডেপ্লাকট, এই নাম। এটা কেন দিবেন? ওই যে এটা কোন কারণে যাতে পরবর্তী যায় একটা না হয়, এবং বারবার এটা করলে তো বাচ্চার সমস্যা হবে। এখন আমরা জানি গর্ভাবস্থার 9 মাসে রেড সাইন কি? রেড সাইন, প্রথম রেড সাইন গর্ভাবস্থার 9 মাসের যে কোনো সময় যদি ব্লিডিং হয় তখন দ্রুত কোথায়? হসপিটাল। গর্ভাবস্থার যে কোনো সময় যদি ব্লিডিং হয় দ্রুত হসপিটালে যেতে হবে। 2, যদি গর্ভাবস্থায় কোনো মায়ের খিঁচুনি হয়, খিঁচুনি, তখন দ্রুত হসপিটালে। খিঁচুনি হলে বুঝতে হবে তার একলান্সিয়া, 3, গর্ভাবস্থায় যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে যায়, মাথা ঘুরে একদম পড়ে গেছে, তাতে এরকম ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে গেলে তখনও কি হসপিটাল।